আসসালামু আলাইকুম। আমি লিংকন আক্তার, নেক্সট জেন নিউজ বিডি চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিএসএফকে আবারও রুখে দিল বিজিবি। মারা গেছেন গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক। হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে হাদির খুনি ডিএমপি। জেকে বসা শীত থাকবে আর কতদিন? প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচির পর 4 দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার 28 ডিসেম্বর রাতে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থীদের ঢাকায় এসে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা সহায়তা করেছে এবং যারা পলায়নে সহযোগিতা করেছে, পুরো খুনি চক্রকে গ্রেপ্তার করে আগামী 24 ঘণ্টার মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। দাবিগুলো হলো: 1. খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। 2. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। 3. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে। 4. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। আবদুল্লাহ আল জাবের বলেন, এই 4 দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, রোববার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশে যে অবরোধ কর্মসূচি চলেছে তা আজকের মতো প্রত্যাহার করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। সোমবার দুপুর 2টোয় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজের শিক্ষার্থী এবং সচেতন জনগণকে ঢাকার শহীদ হাদি চত্বরে এসে অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এই লড়াই কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও কঠোর থেকে কঠোরতর হবে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, বিএসএফকে আবারও রুখে দিল বিজিবি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আবারও রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার 28 ডিসেম্বর পতাকা বৈঠকের 24 ঘণ্টা পার না হতেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু বিজিবি সদস্যদের প্রচণ্ড বাধার মুখে বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বিএসএফ সদস্যরা বাধ্য হন। এ নিয়ে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছেন। শনিবার ভোরে সীমান্তের 281 নম্বর মেইন সীমান্ত পিলারের 47, 48 ও 49 নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে বিজিবির বাধা এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে তা বন্ধ করা হয়। অথচ রোববার তারা আবারও সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এ ব্যাপারে জয়পুরহাট 20 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন যুগান্তরকে বলেন, সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো অবস্থায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেব না। তিনি আরও জানান, এ ব্যাপারে সোমবার পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। মারা গেছেন গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক। কক্সবাজার শহরে ঝিলংজা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাবু বাহিনীর গুলিতে গুরুতর আহত যুবদল নেতা ফারুক অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোববার ভোরে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত ফারুক লাইফ সাপোর্টে ছিলেন। 9 ডিসেম্বর রাত 8টা 40 মিনিটে ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে মুখোশধারী অস্ত্রধারীরা যুবদল নেতা ফারুক এবং আরেক নেতা সাইফুল ইসলামের উপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে দুজনেই রক্তাক্ত হন।
তাদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফারুককে ঢাকায় স্থানান্তর করা হয়। সাইফুল বর্তমানে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দলীয় সূত্রে জানা যায়, ফারুক ও সাইফুল দুজনেই বিএনপির যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এদিকে ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশ বান্দরবনের লামা উপজেলার একটি রিসোর্টে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। তবে হামলার মূল পরিকল্পনাকারী কারা তা এখনও স্পষ্ট নয়। হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে হাদির খুনি ডিএমপি। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। রোববার ২৮ ডিসেম্বর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ইতোমধ্যেই তাদের সহযোগিতাকারী ২ জনকে আটক করেছে ভারতের মেঘালয় পুলিশ। ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে হত্যা মামলার চার্জশিট। যদিও সন্দেহভাজন ২ আসামির ভারতে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। এই ঘটনায় কাউকে গ্রেফতারও করেনি বলে দাবি তাদের। ঘটনার ১৭ দিন পর অভিযুক্তদের ভারতে পালানোর বিষয়টি সামনে আনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন অপরাধ বিশ্লেষকেরা। তাদের দাবি, ঘটনার পর অপরাধীদের ধরতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও দেশের সীমান্তবর্তী এলাকায় জোরদার করা হয়নি নিরাপত্তা ব্যবস্থা। ফলে অপরাধীরা নিরাপদে সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড তৌহিদুল হক যুগান্তরকে বলেন, অপরাধীরা সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু জাদুর মাধ্যমে সীমান্ত পার হয়নি। তাদের প্রতিটা স্তর অতিক্রম করতে হয়েছে। এসব স্তর অতিক্রম করে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাদের চলে যাওয়ার দায় কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না। এই ঘটনায় তারা নিজেদের পেশাদারত্বের পরিচয়টা দিতে পারেনি। তিনি বলেন, অভিযুক্তরা কিভাবে দেশ ত্যাগ করেছে, কোন প্রক্রিয়ায় করেছে, তাদের পেছনে দেশি বিদেশি কোনো ইঙ্গিত ছিল কিনা সেসব বিষয়ে রাষ্ট্রের খতিয়ে দেখা উচিত। কারণ এগুলো নিয়ে দেশের মানুষের আগ্রহ আছে, মানুষ এগুলো জানতে চায়। তিনি আরও বলেন, হাদিকে গুলির পর অভিযুক্তরা ভারতে পালিয়ে গেছে এমন দাবি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু এখানে ভারত ভিন্ন কথা বলছে। বিষয়টি নিয়ে ২ রাষ্ট্রের মতামত ২ রকম। অভিযুক্তরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে সেটি আমাদের পক্ষ থেকে বলার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা প্রয়োজন। কারণটা বিধি বহির্ভূতভাবে কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নিলে তা সেই রাষ্ট্র স্বীকার করবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে তা উদ্ঘাটনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি ও উদ্ধার আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান। এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ৪ জন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলাটির তদন্ত একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম বলা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই মনে হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং গ্রেফতারদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনার পরই ঢাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় আমিন বাজার যায়। পরে একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। তদন্তে প্রাপ্ত তথ্য মোতাবেক মূল ২ অভিযুক্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে থাকতে পারে মর্মে জানা গেছে। এই ঘটনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে ফয়সালের বাবা, মা, স্ত্রী
শ্যালক ক্রেমিকা ও পলায়নে সহায়তাকারী নুরুজ্জামান ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয় পুলিশ তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ন্যাক্কারজনক এই ঘটনার পরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র্যাব, সিআইডি এবং বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা গুবিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকালীন এ যাবৎ এই ঘটনা সংঘটনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সঙ্গে জড়িত, ঘটনার মূল ২ হোতাকে পলায়নে সহায়তাকারী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি সেখানে তাদের আটক করেছে। তারা হলেন পূর্তি ও সামি। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি হত্যা মামলার প্রধান ২ সন্দেহভাজন আসামির ভারতের মেঘালয় পালিয়ে যাওয়ার দাবি নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। একই সঙ্গে পূর্তি বা সামি নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করার কথাও স্বীকার করেনি তারা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ও মেঘালয় মনিটর এ খবর জানিয়েছে। মেঘালয় পুলিশ ও বিএসএফ জানিয়েছে, ওসমান হাদির ২ খুনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে বাংলাদেশ পুলিশের যে তথ্য দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, পূর্তি বা সামি নামে কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের মতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই এ তথ্য প্রচার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি বলেও জানায় মেঘালয় পুলিশ। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগে যান। এই সময় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। এতে গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর ২ দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। জেকে বসা শীত থাকবে আর কতদিন? সারা দেশে জেকে বসেছে শীত। হিমশীতলে ঠান্ডা থাকতে পারে আরও কয়েকদিন। ইতোমধ্যে প্রচণ্ড শীতের কারণে উত্তরের কুড়িগ্রাম, পঞ্চগড় সহ কোথাও কোথাও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। রোববার ২৮ ডিসেম্বর তাপমাত্রা সামান্য বাড়লেও ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও কমতে পারে। এর সঙ্গে পড়বে ঘন কুয়াশা। রোববার বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে। তথ্য অনুযায়ী রোববার সকাল ৬টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের নিকোলিতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় ছিল ১৪.৩। বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালে তাপমাত্রা ছিল রাজশাহী, রংপুর, বরিশালে ১৩, ময়মনসিংহে ১৩.৩, সিলেটে ১৪.৮, চট্টগ্রামে ১৬ এবং খুলনায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও আবার দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আজও পরিস্থিতির পরিবর্তন তেমন হবে না উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কাল মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে।
এদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রতিনিধিদের পাঠানো খবর। কুড়িগ্রাম, ঠান্ডায় বাঁচি না বাহে, কনকনে ঠান্ডায় হাত পা শুলায় অবশ হয়ে আসে। খাবার কষ্ট সহ্য করা যায়, ঠান্ডা তো সয় না বাবা, আমাক তোমরা গরম কাপড় আর কম্বল দাও। ভাঙা টিনের ছাপড়ায় বসে এসব কথা বলেন নিয়তি রানী মোহন্ত, ৬০ বছর। স্বামী নরেশচন্দ্র দাস যক্ষ্মায় আক্রান্ত হয়ে প্রায় ১০ বছর আগে মারা যান। ৪ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন। আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় ৩ মেয়েকে বিয়ে দেন। একমাত্র ছেলে রিপনকে নিয়েই নিয়তি রানীর সংসার। আয় বলতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ আর বিড়ি বাঁধার কাজ করে দিনে গড়ে ১৩ টাকা আয়। ১,০০০ বিড়ি তৈরি করে মেলে ১৩ টাকা। এ আয় ৩ বেলা খাবার ঠিকমতো জোটে না। পড়ালেখা, চিকিৎসা কিংবা পোশাক কেনার উপায় নেই। কুড়িগ্রাম রেলওয়ে বস্তির সালেহা বেওয়া বলেন, বাবা খুব কষ্টে আছি, টিনের ছাপড়ায় থাকি, সারা রাত শীত বৃষ্টির মতো পড়ে, ঘর থাকি বাইর হলে শরীর ঠকঠক করি কাঁপে, গরম কাপড় নাই। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। টানা ৫ দিন সূর্যের দেখা নেই। রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়াশা বৃষ্টির মতো ঝরছিল, ফলে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। পঞ্চগড়, মেঘলা আকাশ, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সহ পুরো এলাকা। কুয়াশার সঙ্গে পাহাড়ি হিমেল হাওয়ায় পঞ্চগড়ের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবশ্য ডিসেম্বর জুড়ে পঞ্চগড়ের শীতের যে পরিস্থিতি, সেটা একটা বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে রোববার সকাল ৯টায় তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সামনের পুরো জানুয়ারিতে তাপমাত্রা ওঠানামা করবে। পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান যুগান্তরকে বলেন, পঞ্চগড়ের শীতের ব্যাপকতা উল্লেখ করে সরকারিভাবে ৬৫,০০০ কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২ কিস্তিতে ১৬,১৪০ পিস কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও সরকারিভাবে ২৩,৬৫,০০০ টাকা অর্থ বরাদ্দ পাওয়া গেছে, যা দিয়ে অতি দ্রুত কম্বল কিনে শীতার্থদের মাঝে বিতরণ করা হবে।